তাহলে আবার রেকর্ডিংটা শুরু করে ফেলি। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। তাহলে আমাকে একটু র্যাপিডলি না, যদি মানে খুব বেশি সময় নিব না, লিঙ্ক শেষ হলে ওইখানেই শেষ করে দিব। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা তো বললাম যে 1287 পর্যন্ত আমরা বললাম, ঠিক না, যে দিল্লির অধীনে ছিল। এরপরে কিছু স্বাধীন শাসক আসছিল। তারপরে আমাদের দেখা যাচ্ছে 1204 থেকে, আমরা তো মধ্যযুগ পড়ছি, ঠিক না, 1204 থেকে 1757, এর মধ্যে আমরা তুর্কি শাসন কতদিন ছিল, 1204 থেকে 1338। 1338-এর দিকে স্বাধীন সুলতানি আমল, ওই যে বুগরা খান নিজেকে স্বাধীন করে ফেললো, তারপর থেকেই কিন্তু স্বাধীন হওয়ার একটা প্রবণতা দেখা দিল যে আমরা দিল্লির অধীনে থাকবো না। তারপরে মোটামুটি 1338 পর্যন্ত আমরা দিল্লির অধীন থেকে বের হতে পারিনি, 1338 পর্যন্ত দিল্লির অধীনেই ছিলাম। 1338-এ এসে স্বাধীন সুলতানি আমল। তো স্বাধীন কেন বলছি, কারণ তখন তারা দিল্লির অধীনে ছিল না, মানে যেই রাজা থাকবে সে নিজের মতো করে দেশকে চালনা করতে পারবে, দিল্লির কোনো প্রভাব এখানে থাকবে না। এই জন্য এই আমলটাকে আমরা বলছি স্বাধীন সুলতানি আমল। প্রথম আমল ছিল তুর্কি শাসন, এবং সেকেন্ড আমরা বলছি স্বাধীন সুলতানি আমল। এটা শুরু হলো কিভাবে? ধরো পুরা বাংলাটা তো দিল্লির অধীনে, শুধু সোনারগাঁওতে দিল্লির অধীন যেই রাজা ছিল বাহরাম খান, সে হঠাৎ করে মারা গেল। তাহলে ওই জায়গায় নিশ্চয়ই নতুন রাজা আসতে হবে। কিন্তু নতুন রাজা না এসে এই বাহরাম খানের যে রাজকর্মচারী ছিল বা বর্মরক্ষক ছিল, তার নাম ছিল ফখরা, এবং সেই ফখরা হঠাৎ করে স্বাধীনতা ঘোষণা করে ফেললো যে আমরা আর দিল্লির অধীনে থাকবো না, এই সোনারগাঁও অন্তত পক্ষে আমার অধীনে থাকবে, আমি এখানের রাজা। সে ওইখানে স্বাধীনতা ঘোষণা করে ফেললো, এবং নিজের নাম, ওই যে বললাম নাম চেঞ্জ করার একটা প্রবণতা, নিজের নাম সে দিয়ে দিল ফখরুদ্দিন মোবারক শাহ। এতদিন তার নাম ছিল ফখরা, এখন সবাই যদি বলে রাজা ফখরা, রাজা ফখরা শুনতে কেমন লাগবে, এই জন্য তিনি নাম দিয়ে দিল ফখরুদ্দিন মোবারক শাহ। রাজধানী কি হবে তার? যেহেতু শুধু সোনারগাঁও পোর্শনটা সে দখল করতে পেরেছে, এই জন্য তার রাজধানীও হচ্ছে সোনারগাঁও। তাহলে এটা কিন্তু একটু বুঝার বিষয় আছে যে পুরা বাংলার প্রকৃত রাজধানী তখন ছিল গৌড়, এবং গৌড়ের ম্যাক্সিমাম জিনিসপত্র তখনও ওই দিল্লির অধীনেই আছে। শুধুমাত্র সোনারগাঁও যে পোর্শনটা, সেটা ফখরা বা ফখরুদ্দিন মোবারক শাহ তার দখলে আনতে পেরেছে, এবং পরবর্তীতে সে চট্টগ্রাম দখল করে এবং চাঁদপুর থেকে চট্টগ্রাম পর্যন্ত একটা রাজপথ তৈরি করে এবং নিজের নামে কিছু মুদ্রা প্রচলন করে। 1338-এ সে ক্ষমতা দখল করার পরে 1349 অর্থাৎ তার মৃত্যু পর্যন্ত এই নিজের নামে মুদ্রা কিন্তু সে চালাতে থাকে। এরপরে তার যে ছেলে ইখতিয়ার উদ্দিন গাজী শাহ, তার হাতে ক্ষমতা চলে যায় এবং সেও নিজের নামে মুদ্রা প্রচলন করে, যেটা 1352 পর্যন্ত আমরা পেয়েছি। এই জন্য আমাদের ধারণা যে হয়তো এই বাপ ছেলে মিলে 1352 পর্যন্ত শাসন করেছে। তো আমরা কিভাবে এটা এই স্বাধীন সুলতানি আমলটা সূচনা হলো সেটা দেখলাম। কিন্তু এটা তো জাস্ট সোনারগাঁও পর্যন্ত বিস্তৃত, ঠিক না, খুব একটা বড় জায়গা তো তারা দখল করতে পারেনি। এই জন্য আমরা এটাকে প্রকৃত সুলতানি আমলের সূচনা চিন্তা করি না। প্রকৃত সূচনা হবে আরেকটু পরে, সেটা কিভাবে আমি বলবো। তাহলে 1 নম্বর পোর্শনটা পড়ে ফেললাম। এবার আসি 2 নম্বর পোর্শনে। 1 নম্বর পোর্শন তো বোঝা গেছে, ঠিক না? এবার আসি 2 নম্বর পোর্শন, যে ভারতের, আমরা তো শুধু সোনারগাঁওতে ফখরুদ্দিন মোবারক শাহ এবং তার ছেলের শাসন ছিল। ভারতের মেইন রাজধানী ছিল লখনৌতি বা লক্ষণাবতী বা গৌড়, ঠিক না? তো গৌড়ের যে রাজা ছিল তার নাম ছিল আলী মুবারক। শুরুতে নাম ছিল আলী মুবারক, কিন্তু তিনি আবার নিজের নাম চেঞ্জ করে রেখেছে আলাউদ্দিন আলী শাহ। তিনি রাজধানীটাকে স্থানান্তর করে ফিরোজাবাদে নিয়ে যায়, যে এখন আর লক্ষনৌতিতে থাকবে না বা লক্ষণাবতী বা গৌড়ের রাজধানীটা থাকবে না, এখন রাজধানী হয়ে যাবে ফিরোজাবাদে। তিনি সেখানে শাসন করতেন। এবং তার যে দুধ ভাই ছিল, দুধ ভাইয়ের সাথে আরেকটা ভাইয়ের সম্পর্ক আমার মনে হয় খুব একটা ভালো হওয়ার কথা না। তো দুধ ভাই হচ্ছে হাজী ইলিয়াস। তিনি আবার তার দুধ ভাইকে পরাজিত করে সমগ্র ক্ষমতা দখল করে, এবং তার নাম ছিল শামসুদ্দিন ইলিয়াস শাহ। তিনি চিন্তা করলো যে এখন বাংলার দখল আমার হাতে, এবং পুরা বাংলার দখল কিন্তু তিনি নিয়ে ফেলেন, এবং উত্তর ও উত্তর পশ্চিম বাংলা, সোনারগাঁও ছাড়া, ঠিক না, সোনারগাঁও কার হাতে? সোনারগাঁও ইখতিয়ার উদ্দিন গাজী শাহের হাতে বা ফখরুদ্দিন মোবারক শাহের হাতে। ওই পোর্শনটা ছাড়া, সোনারগাঁও, সাতগাঁও, এই পোর্শনটা ছাড়া বাকি পুরা বাংলা এখন কার হাতে? শামসুদ্দিন ইলিয়াস শাহের হাতে। তিনি প্রথমে উত্তর উত্তর পশ্চিম বাংলা দখল করেন, তারপরে পশ্চিম বাংলা, তারপরে 1346 সালে সাতগাঁও দখল করে ফেলে। 1350 সালে তিনি নেপাল, উত্তর বিহার, উড়িষ্যা এগুলো দখল করে এবং প্রচুর ধনরত্ন সংগ্রহ করে। এরপরে তিনি চিন্তা করলো জাস্ট ওই সোনারগাঁও পোর্শনটা যেহেতু ইখতিয়ার উদ্দিন গাজী শাহের হাতে, আমি জাস্ট ওই পোর্শনটা যদি দখল করতে পারি তাহলে পুরা বাংলা আমার হাতে চলে আসবে, এবং স্বাধীন সুলতানি আমল আমি কিন্তু প্রকৃতভাবে স্থাপন করতে পারবো। এবং তিনি 1352 সালে গেলেন, সোনারগাঁও দখল করলেন ইখতিয়ার উদ্দিন গাজী শাহকে পরাজিত করার মাধ্যমে, এবং সমগ্র বাংলা তার হাতে চলে আসলো। তিনি প্রকৃত স্বাধীনতার প্রতিষ্ঠাতা হিসেবে আখ্যায়িত। তাহলে এখন যেটা শুরু হলো সেটাকে আমরা বলছি ইলিয়াস শাহী বংশ। তো এটা হচ্ছে থার্ড বংশ, ঠিক না? থার্ড বংশ নাকি সেকেন্ড বংশ? এর আগে আমরা কি কি পড়েছি? এর আগে আমরা তুর্কি শাসন পড়েছি।
আর এখন কি পড়লাম? তুর্কি শাসন পড়েছি। তুর্কি শাসনের মধ্যে শুরুতে কে ছিল? খিলজি শাসন ছিল, ঠিক না? তারপর কে ছিল? মামলুক শাসন ছিল, যারা দিল্লির অধীন। এবার থার্ড শাসন কি পড়ছি? ইলিয়াস শাহী বংশ। তারা 1342 থেকে 1411 পর্যন্ত ছিলেন। ইলিয়াস শাহী বংশের প্রথম কে ছিল? শামসুদ্দিন ইলিয়াস শাহ। তারপরে তার ছেলে সিকান্দার শাহ। সিকান্দার শাহ সম্পর্কে কিছু বলবো কিনা? আচ্ছা, সিকান্দার শাহ। হ্যাঁ, আচ্ছা, সিকান্দার শাহ সম্পর্কে বলি। আচ্ছা, এখানে বলার মতো গুরুত্বপূর্ণ তেমন কিছু পাচ্ছি না, এটা আমি পরে বলবো। এরপরে তার ছেলে আসে গিয়াসুদ্দিন আজম শাহ। তার নাম ছিল গিয়াসুদ্দিন, এবং তিনি তার যেই কি বলবো উপাধি হিসেবে নিজেই নিজের উপাধি রেখেছিল আজম শাহ। মানে তার ইচ্ছা হয়েছে আমার উপাধি আজম শাহ, তিনি আজম শাহ রেখে দিয়েছে। আর এই যে শামসুদ্দিন ইলিয়াস শাহ, তিনি কিন্তু অনেক সুশাসক ছিলেন, ঠিক না? তিনি অনেক ভালো শাসক ছিলেন, ভালোভাবে শাসন করেছেন। তার ছেলে সিকান্দার শাহ ভালো শাসক ছিলেন, তারা ক্ষমতা বিস্তৃত করতে অনেক আহ, ভালো কাজ করেছিলেন। এবং এই যে শামসুদ্দিন ইলিয়াস শাহ, তার প্রতি কিন্তু সুলতান ফিরোজ শাহ, অর্থাৎ দিল্লি যে এই সময় চুপ করে বসেছিল সেটা না, দিল্লিও মানে একটা রোল প্লে করার চেষ্টা করেছিল, কিন্তু তারা পারেনি। অর্থাৎ সে অনেক ক্ষুব্ধ হয়ে গেল, তার প্রতি যুদ্ধ করতে চাইলো, কিন্তু শামসুদ্দিন ইলিয়াস শাহ কিন্তু বিজয় লাভ করলো। এবং সে হাজিপুর, তারপরে ফিরোজাবাদের হাম্মামখানা এগুলো তৈরি করে। আর এই সময় কিন্তু বাঙালিদেরকে বাঙালি নামে অভিহিত করার প্রচলন শুরু হয়, এবং তাকে বলা হয় শাহ ই বাঙ্গালা, মানে বাঙালিদের শাহ, ইলিয়াস শাহ। তার মানে তার নাম হলো শাহ ই বাঙ্গালা কিংবা শাহ ই বাঙালিয়া। আর তার ছেলে ছিল সিকান্দার শাহ, তার ছেলে গিয়াসুদ্দিন আজম শাহ। গিয়াসুদ্দিন আজম শাহ আসলে অন্য কারণে সে হচ্ছে পরিচিতি লাভ করে। অর্থাৎ সে হচ্ছে প্রজাদেরকে অনেক বেশি এন্টারটেইন করতে পছন্দ করত, কবিতা লিখত। এবং দেখা যাচ্ছে জৌনপুরের রাজা খান জাহানের সাথে তিনি বন্ধুত্ব স্থাপন করে। আবার ফার্সি একজন কবি তার বন্ধু ছিল, তার সাথে তিনি পত্রালাপ করতেন, এবং তিনিও ফার্সি ভাষায় কবিতা লিখতেন। এগুলা মানুষের অনেক পছন্দ ছিল। এবং ওই সময় কিন্তু যেহেতু রাজা হিসেবে তিনি কবিতা লিখছেন, তো ওই সময় সাধারণ মানুষও চিন্তা করলো যে আমাদেরও কবিতা লেখা উচিত। এই জন্য প্রথম বাঙালি মুসলিম হিসেবে একজন কবি পাওয়া যায়, তার নাম হচ্ছে শাহ মোহাম্মদ সগীর। এবং তিনি কিন্তু তখন ইউসুফ জুলেখা কবিতাটা লিখেছিলেন, ইউসুফ জুলেখা। এটা কিন্তু অনেক নাম করা। তো এই সম্পর্কে আর কিছু বলবো না। এরপরে তার ছেলে সাইফুদ্দিন হামজা শাহ, তার ছেলে শিহাবুদ্দিন বাইজিদ শাহ, এরা সবাই ক্ষমতা লাভ করেন। এবং না, সাইফুদ্দিন হামজা শাহ কি হয় যে তার কোনো ছেলে ছিল না, কিন্তু সে মারা যায়। এখন মারা গেলে তো তার ছেলের হাতে ক্ষমতা যেতে হবে, কিন্তু ছেলের হাতে ক্ষমতা না যাওয়ার কারণে, ছেলে যেহেতু নাই, কার হাতে ক্ষমতা যাবে? তখন একজন কৃতদাস, যার নাম ছিল শিহাবুদ্দিন বায়জিৎ শাহ, তার হাতে ক্ষমতা চলে যায়। এবং আমরা বুঝতেই পারছি যে একটা কৃতদাসের হাতে ক্ষমতা গেলে অনেক দুর্বল হয়ে পড়বে রাজ্য। তখন একজন হিন্দু রাজা, রাজা গণেশ, ওই যে সেন বংশ পর্যন্ত হিন্দু ছিল, তারপরে তো হিন্দু রাজত্ব চলে গেল, ঠিক না? তো একজন হিন্দু রাজা, রাজা গণেশের নেতৃত্বে ক্ষমতাটা চলে যায়। এবং তার যেই বংশধর, তারা কিন্তু 1414 থেকে 1435 পর্যন্ত শাসন করতে থাকে। তাহলে আমরা কয়টা বংশ পড়লাম? প্রথমে খিলজি বংশ পড়েছি, তারপরে দিল্লির অধীনে ছিল সবকিছু, তারপরে ইলিয়াস শাহী বংশ পড়লাম, এখন পড়ছি রাজা গণেশের বংশ। এটা সম্পর্কে ডিটেলস কিছু বলবো না, আমি বললাম যে এই কৃতদাসকে হারানোর মাধ্যমে রাজা গণেশ 1414 থেকে তার বংশধররা 1435 পর্যন্ত ক্ষমতা দখল করে। তাহলে 3 পর্যন্ত আমরা পড়ে ফেললাম। এখান থেকে কেউ একজন আমাকে আনসার করতে পারো যে শাহ ই বাঙ্গালা কাকে বলা হয়? শামসুদ্দিন ইলিয়াস শাহকে বলা হয়, ঠিক না? আচ্ছা, আর যদি বলি যে স্বাধীন সুলতানি আমলের প্রতিষ্ঠাতাকে বা শুরু করেছিলেন কে, তাহলে আনসার কি হবে? হ্যাঁ। আর সমগ্র বাংলা প্রথমে কোন মুসলিম শাসক দখল করে, বা প্রকৃত স্বাধীনতার প্রতিষ্ঠাতাকে? শামসুদ্দিন ইলিয়াস শাহ, হ্যাঁ। আচ্ছা, এরপরে রাজা গণেশের বংশধররা যখন আহ, ক্ষমতা স্থাপন করেছিল, এরপরে এক সেকেন্ড, অ্যারো দেখা যাচ্ছে? আচ্ছা, অ্যারোটা উল্টাপাল্টা জায়গাতে নড়ছে, মানে আমি যেখানে নড়াতে চাচ্ছি সেটা নড়ছে না। আচ্ছা,
এরপরে যখন রাজা গণেশ আহ, মানে শাসন করছিল, সে বেশি দিন বেঁচে ছিল না, তারপরে তার ছেলে তারা হচ্ছে শাসন স্থাপন করেছিল। এরপরে দেখা যায় যে তারা খুব একটা ভালো শাসন করতে পারেনি, যে এতদিন মুসলিম শাসন ছিল, হুট করে একজন হিন্দু এসে শাসন করবে, এটা একটু টাফ হয়ে গেছিল তার জন্য। এই জন্য সবাই চিন্তা করলো যে এইরকম রাজাকে রাখা যাবে না। পরে তারা রাজাকে মানে ক্ষমতা থেকে বসায় ফেলে, এবং ওর মধ্যে একজন কৃতদাস নাসির খান সেই ক্ষমতায় চলে যায়। এখন পরে সাধারণ মানুষ আবার চিন্তা করলো একটা কৃতদাস ক্ষমতা ক্ষমতা লাভ করবে, এটাও তো ভালো দেখায় না। তখন তারা কি করলো, তারা চিন্তা করলো কয়েকদিন আগে তো ইলিয়াস শাহী বংশ ছিল, ওই শাহী বংশের যে বংশধর নাসিরুদ্দিন মাহমুদ শাহ, তাকে আমরা ক্ষমতায় অধিষ্ঠিত করি। তখন তাকে ক্ষমতায় অধিষ্ঠিত করলো, অর্থাৎ পরবর্তী ইলিয়াস শাহী বংশ, মানে এর আগে ইলিয়াস শাহী বংশ ছিল, সেখান থেকে রাজা গণেশের হাতে ক্ষমতা চলে গেল। এরপরে আবার আবার পুনরায় পরবর্তী ইলিয়াস শাহী বংশ কিন্তু আবার চলে আসলো নাসিরুদ্দিন মাহমুদ শাহের মাধ্যমে। তার সময় খানজাহান আলী বাগেরহাটে এসেছিল, সেটা আমরা ইংলিশ প্যারাগ্রাফ পড়তে গেলে বা ইংলিশের বিভিন্ন জিনিসে পড়তাম খানজাহান আলী খানজাহান আলী। তো এটা আমার মনে আছে যে যখন পড়তাম তখন ভাল লাগতো এটা। আর এরপরে তার ছেলে ছিল সুলতান রুকনউদ্দিন বরবক শাহ। তিনি চট্টগ্রাম পুনরুদ্ধার করে, অর্থাৎ আরাকানদের হাত থেকে চট্টগ্রামকে পুনরুদ্ধার করে এবং গৌড়ের দাখিল দরওয়াজা নির্মাণ করে, এবং তিনি একটা ভুল কাজ করে। এ পর্যন্ত আমি খুব একটা গুরুত্ব দিয়ে কিছু বলিনি শামসুদ্দিন। হ্যাঁ, কেউ কিছু বলছো? হ্যাঁ, 15 মিনিট আছে। আমরা আশা করি 15 মিনিটের মধ্যে যতটুকু শেষ হয় এর মধ্যে শেষ করে দিব। তো এটা তো বুঝতে পেরেছো, এই পর্যন্ত আমি কিন্তু গুরুত্ব দিয়ে কিছু বলিনি, এখানে আমি গুরুত্ব দিচ্ছি যে সুলতান, একটা একটা গুরুত্বের বিষয় হচ্ছে রাজা গণেশের পরে আবার কে আসলো, নাসিরুদ্দিন মাহমুদ শাহ, মানে আবার ইলিয়াস শাহী বংশ শুরু হয়ে গেল। তার ছেলে ছিল সুলতান রুকনউদ্দিন বরবক শাহ। সে চট্টগ্রাম পুনরুদ্ধার করলো, গৌড়ের দাখিল দরওয়াজা নির্মাণ করলো, কিন্তু সে একটা ভুল কাজ করলো। ভুল কাজটা কি? সে বিভিন্ন হাবসি কৃতদাসকে কিনে নিয়ে আসলো, আবিসিনীয় কিছু কৃতদাস কিনে নিয়ে আসলো। কিনে নিয়ে এসে রাজ্যের কিছু গুরুত্বপূর্ণ কাজে তাদেরকে নিয়োগ করলো। তো সে আর বুঝতে পারেনি যে পরবর্তীতে এটাই তাদের বংশের জন্য খুবই খারাপ হবে, কিন্তু সে এটা করলো। করার পরে সে যখন মারা গেল, তার ছেলে এরকম বংশধররা রাজত্ব স্থাপন করতে করতে একসময় যিনি দুর্বল দুর্বল রাজা ছিলেন, আমি নামগুলো আর বলছি না, এখানে আরো দুই দুই তিনটা রাজা ছিল। তো এরকম একটা দুর্বল রাজার সময় হাফসিরা চিন্তা করলো, আমরা যেহেতু সংখ্যায় কতজন, 8,000 জন ছিল, 8,000 জন কৃতদাসকে সে নিয়োগ করেছিল। তারা চিন্তা করলো আমরা যেহেতু সংখ্যাগরিষ্ঠ, আমরা বিদ্রোহ শুরু করি এবং আমরাই রাজা হয়ে যাই। এবং তখন তারা শাসককে পরাজিত করার মাধ্যমে হাফসি শাসন প্রতিষ্ঠা করে ফেললো। তো এটাকে আমরা বলছি হাফসি শাসন, তার মানে এটা 5 নাম্বার শাসন। প্রথমে কি ছিল? খিলজি শাসন। কেউ একজন সিরিয়ালটা বলতে পারবা প্রথমে কি ছিল? হুম, হুম, হুম। হ্যাঁ, এখন তাহলে হাফসি শাসনটা শুরু হবে। এটা অন্ধকার যুগ বলা হচ্ছে। মানে এই হাফসি, এরা তো কৃতদাস ছিল, এরা তো খুব একটা বুঝে না যে কিভাবে রাজত্ব স্থাপন করতে হয়। তো এরা খুব একটা ভালোভাবে শাসন করতে পারেনি। এদের যিনি লাস্ট রাজা ছিল, তিনি খুব অত্যাচারী ছিল এবং হত্যাকারী ছিল। তো তার নাম ছিল শামসুদ্দিন মুজাফফর শাহ। মানে শাহ নামকরণ দেখে এতটা মানে ভালো ভাবার কিছু নাই। সে নিজের নাম নিজে দিয়ে দিতে পারে, আমরা তো জানি। তাহলে তার নাম কি ছিল? শামসুদ্দিন মুজাফফর শাহ। তো তার যে অত্যাচার সেটা দেখে তার যে উজির বা মন্ত্রী সৈয়দ হোসেন, সে কি চিন্তা করলো? সে চিন্তা করলো যে এই হাফসি রাজাটাকে উচ্ছেদ করে ফেলি। আর এই যে হাফসি শাসন, এটার মাধ্যমে কিন্তু ইলিয়াস শাহী বংশ কমপ্লিটলি শেষ হয়ে গেল, ঠিক না? একবার ইলিয়াস শাহী বংশ ছিল, তারপরে আবার পরবর্তী ইলিয়াস শাহী বংশ। হাফসি শাসন আসার মাধ্যমে ইলিয়াস শাহী বংশটা কমপ্লিটলি শেষ হয়ে গেল। এরপরে লাস্ট যে হাফসি রাজা ছিল শামসুদ্দিন মুজাফফর শাহ, তিনি হচ্ছে খুবই অত্যাচারী ছিল, হত্যাকারী ছিল। তার উজির দ্বারা সে উচ্ছেদ হয়। উজিরের নাম ছিল সৈয়দ হোসেন। সৈয়দ, তারই উজির ছিল। সৈয়দ হচ্ছে আরবি একটা বংশের নাম, সৈয়দ বংশ, এবং তার নাম ছিল হোসেন। এবং পরবর্তীতে ক্ষমতা লাভের পরে তিনি নিজের নাম নিজেই দিয়ে ফেলে আলাউদ্দিন হোসেন শাহ। এবং তিনি পরবর্তীতে 1493 থেকে 1519 পর্যন্ত ক্ষমতা পান, এবং তার বংশ পরবর্তীতে ক্ষমতা দখল করতে থাকে, এবং এই বংশটাকে আমরা বলি হুসেন শাহী বংশ। তাহলে হাফসি শাসনের পরে নতুন যে বংশটা আসলো তার নাম কি? হুসেন শাহী বংশ। তার রাজধানী ছিল একডালা, এবং এটাকে মুসলিম ইতিহাসে স্বর্ণযুগ বলা হয়, এত ভালোভাবে তিনি শাসন করেছিলেন। এবং তাকে বাংলার আকবর আকবর বলা হয়, ঠিক না? মানে সম্রাট আকবরের সাথে তাকে তুলনা করা হয়। তিনি গৌড়ের ছোট সোনা মসজিদ তৈরি করেছিলেন, এটা একটা উল্লেখযোগ্য ঘটনা। এরপরে তার ছেলে নাসিরুদ্দিন আবুল মুজাফফর নুসরত শাহ,
সে ক্ষমতা দখল করে এবং সে গৌড়ের কদম রসুন দুর্গ তৈরি করে, বড়সোনা মসজিদ তৈরি করে, বারোদুয়ারি মসজিদ তৈরি করে। এরপরে লাস্ট যেই রাজা ছিল তার নাম ছিল গিয়াসুদ্দিন মাহমুদ শাহ। এটার মাধ্যমে আমাদের আজকের ইতিহাস পোর্শনটা পড়া শেষ হয়ে যাবে। এটা ছিল সুলতানি আমলের লাস্ট রাজা। ঠিক আছে, এরপরে আমরা নেক্সটে চলে যাব আফগান শাসন। তাহলে আমরা এটা শেষ করে ফেললাম। এখানে কারো কোনো প্রশ্ন আছে কিনা? হুম হুম। হ্যাঁ, মানে পরবর্তীতে তার এটা পর্যালোচনা করে ইতিহাসবিদরা চিন্তা করলো যে এটা বাংলা রাখবো, ঠিক না? হ্যাঁ, তাহলে এটা আমাদের হয়ে গেল ইতিহাস পোর্শনটা। আমি র্যাপিডলি 11 মিনিট যেহেতু আছে, বাকি পোর্শনটা একটু র্যাপিডলি শেষ করে ফেলি, ওগুলা খুব একটা কঠিন কিছু না। তাহলে ইতিহাস পোর্শনটা আশা করি পারা যাবে।